লাইসেন্স করা সন্ত্রাসী, ভোট ডাকাতি, রাজনৈতিক প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে এলাকা বা দেশ ছাড়া করা, পথে ঘাটে প্রকাশ্যে চাঁদাবাজি, কখনো বা ক্রস ফায়ারের নাটক করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রতিপক্ষ, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী বা ৮-১০ জন সাধারণ মানুষের জীবন কেড়ে নেয়া সহ জঙ্গিবাদের তকমা দেয়া, কথায় কথায় একটি বিশেষ দল বা গোষ্ঠীর হয়ে চাটুকারিতা করা একটি বাহিনী হিসেবে সারা দেশে বেশ পরিচিতি লাভ করে। এক পর্যায়ে সময়ের ব্যবধানে এক কঠিন পরিণতি ভোগ করতে হয় সেই বাহিনীর প্রায় সদস্যকেই। অস্ত্র ফেলে, ইউনিফর্ম ছেড়ে, লুঙ্গি গামছা পরে চোরের মতো পালাতে হয় জীবন বাঁচাতে। অনেকেই কোনো মতে জীবন বাঁচাতে পারলেও সাধারণ জনতা বা ছাত্র জনতা, যে নামেই বলি না কেন, সাধারণ মানুষের কাছে আত্মসমর্পণ করতে চেয়েও, করজোরে প্রার্থনা করেও বাঁচতে পারেনি বাহিনীটির অনেক সদস্যই। আর সেই আলোচিত সমালোচিত বাহিনীটি হলো বাংলাদেশ পুলিশ। বলছি 5ই আগস্ট 2024-এর কথা। বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এ দিনটিতে। পরের দিন থেকে দেশের বিভিন্ন থানা এলাকায় পুলিশ খুঁজে খুঁজে পিটিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়, লুট করা হয় থানায় থাকা অস্ত্রসহ, গোলা বারুদ, অফিস আসবাবপত্র সহ নানা কিছু। আগুন ধরিয়ে ফেলা হয় পুলিশের বিভিন্ন যানবাহন সহ গোটা থানা এলাকায়। এইসব বিষয়ে 2024-এর ডিসেম্বরে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বাণিজ্য জগৎ ও স্বাধীনতা টিভি বাংলার সাথে একান্ত কথা হয় এক নারী পুলিশ কর্মকর্তার। সেই নারী পুলিশ কর্মকর্তা জানান, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 5 আগস্টে 3য় দফায় বিক্ষোভকারীদের হামলার পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা, কিন্তু তাতেও কাজ না হওয়ায় যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন কর্তব্যরত প্রায় 40 জন পুলিশ সদস্য। তাদের কেউ থানার ছাদে, কেউ পাশের বাড়িতে, কেউ শৌচাগারে, কেউ বা জঙ্গলে আশ্রয় নেন। সেখান থেকেই খুঁজে একে একে 14 জনকে নির্মমভাবে নির্বিচারে পিটিয়ে হত্যা করে এলাকাবাসীর কাছে অপরিচিত এসব হামলাকারীরা। তিনি বলেন, সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে এনায়েতপুর থানা গঠিত। সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চৌহালি উপজেলার শেষ সীমানায় এ থানার অবস্থান। রোববার বেলা 10:30টার দিকে প্রথমে এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল এসে থানার মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় তাদের অনুরোধ করে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে এটি জনগণের প্রতিষ্ঠান, পুলিশ সদস্যরা আপনাদের শত্রু নয়, কাজে আপনারা এখানে এই ইট পাটকেল নিক্ষেপ বন্ধ করুন, অন্যথায় পুলিশ সদস্যরা ব্যবস্থা নিতে বাধ্য হবে। প্রথমে পুলিশের এমন অনুরোধে তারা এলাকা ছেড়ে চলে যায়। এর কিছুক্ষণ পরে আবারও একটি মিছিল এসে থানার মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। উল্লেখ করেন এই নারী পুলিশ কর্মকর্তা, বলেন তাদের অনুরোধ করেও আর কোনো লাভ হয়নি। এরপর হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। থানায় আক্রমণ করা এদের সকলের বয়স 17 থেকে 22 বছরের মধ্যে হবে। এর মধ্যে 2-1 জনের বয়স 40 থেকে 45 হবে। তবে তারা কেউই স্থানীয় বাসিন্দা ছিলেন না, সবাই ওই এলাকাবাসীর অপরিচিত। তাদের কাউকেই এলাকার মানুষ আগে কখনো দেখেনি। হামলার পর রোববার 13 জন পুলিশ সদস্যদের লাশ উদ্ধার করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। শুধু সিরাজগঞ্জেই নয়, দেশের প্রতিটি জেলা উপজেলায় পুলিশের উপর চলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড
ও হত্যাযজ্ঞের মতো এমন নৃশংস ঘটনা যা আগে কেউ কখনো দেখেনি, এমনকি কেউ কখনো কল্পনাও করেনি যে বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর এমন বর্বরোচিত হামলা দেখতে হবে জাতিকে। বাংলাদেশ পুলিশ বাহিনী রাজনৈতিক বাহিনীতে রূপ নেয় সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এ ধরনের হামলার ঘটনা বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীরা। কাজেই বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে স্মরণ রাখতে হবে, শয়নে স্বপনে সব সময় মনে রাখতে হবে যে আর কোনো রাজনৈতিক দলের ছায়াতলে কিংবা রাজনৈতিক দলের মতাদর্শের লোক হয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হাতিয়ার হিসেবে কাজ না করা, সাধারণ জনগণের জান মাল ও রাষ্ট্রের নিরাপত্তা প্রদান ও সম্পদের সঠিক হেফাজত করা, দেশ ও সমাজ থেকে প্রকৃত অর্থে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করা সহ সাধারণ জনতার বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করাই বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমরা মনে করি। নতুবা 24-এর 5 আগস্টের থেকেও আরো ভয়ঙ্কর কিছু ঘটতে পারে সামনে। তাই বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যদের অনুরোধ করব, আজ থেকে আসুন সম্পূর্ণ রাজনৈতিক ব্যানারের বাইরে এসে নিরপেক্ষতার আলোকে আইনের শাসন সঠিকভাবে প্রতিষ্ঠা করবার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই সামনে।